আজকে আমরা শুরু করতে চলেছি জীবনের প্রবাহমানতা অধ্যায়ের লাস্ট পার্ট। যেটা আমরা এবারে পড়ব সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন এবং পরাগযোগ, পরাগযোগের মধ্যে স্বপরাগযোগ, ইতর পরাগযোগ এবং বৃদ্ধি ও বিকাশের যে বিভিন্ন দশাগুলো, সেগুলো পড়লে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো প্রথমে আমি চলে আসি কি সপুষ্পক উদ্ভিদের যৌনজনন। সপুষ্পক উদ্ভিদ কারা? যেসব উদ্ভিদরা ফুল ফোটায় এবং তার থেকে ফল তৈরি হয়, তারা সপুষ্পক উদ্ভিদ। এবং সপুষ্পক উদ্ভিদের মেন যে ব্যাপার, আমরা ক্লাস 7-এ একটা জবা ফুলের ছবি দেওয়া ছিল একটা পাতাতে, সেখানে আমরা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করেছিলাম। দলমণ্ডল, পাপড়ি, তারপরে পাঁচের মতো দেখতে, রেণু, গর্ভদণ্ড, অনেক কিছু ছিল। সেগুলো সম্পর্কে আমরা জানি কম বেশি, কিন্তু আমরা যদি একটি ফুলের প্রধান 4টি অংশ, যেটা ছাড়া ফুল গঠিত হতেই পারে না, সেরকম জায়গায় যদি আমি আসি, তাহলে সেখানে বলতে হবে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। বৃতি কি? বৃতি হচ্ছে সেই অংশ যেটাকে আমাদের পাপড়িগুলোকে আবদ্ধ করে রাখে, এবং বৃতি হচ্ছে সবুজ ঘন্টার মতো। যদি আমরা ফুলটাকে উল্টে দিই, সবুজ ঘন্টার মতো দেখাবে, সেটা হচ্ছে বৃতি। দলমণ্ডল কি? দলমণ্ডলকে সোজা বাংলা ভাষায় আমি বলতে পারি পাপড়ি, যার জন্য ফুল কালারফুল হয় বা রঙিন হয়। এবং ফুলের যেই বৈচিত্র্যতা, ফুলের যে এত রং, সেই রং কিন্তু এই দলমণ্ডলের জন্যই গঠিত হয়। আর এই যে ফুলের রং বা এত বৈচিত্র্যতা, তার জন্য কিন্তু আমাদের পোকামাকড়, কীটপতঙ্গ ফুলের এই রং দেখে কিন্তু আকর্ষিত হয়, তার ফলে পরাগযোগে বিশেষ একটা সুবিধা লাভ করে। নেক্সট হচ্ছে পুংকেশর চক্র। পুংকেশর চক্র হচ্ছে আমাদের ফুলের, সপুষ্পক উদ্ভিদের পুং জননাঙ্গ, আর গর্ভকেশর চক্র হচ্ছে স্ত্রী জননাঙ্গ। কিন্তু পুংকেশর চক্রতে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে অ্যান্থার মানে পরাগধানী। সেই পরাগধানী থেকে কি হয়? পরাগরেণু বিদীর্ণ হয়, তার ফলে স্বপরাগযোগ, ইতর পরাগযোগ হয়। গর্ভকেশর চক্রে কি হবে? মিলিত হবে পুং, মানে গর্ভ আমাদের যে আছে পুংধানী থেকে, সেখান থেকে কি এন সংখ্যক রেণু বেরিয়ে এখানে আসবে। সেটা চলরেণু, অচলরেণু, অনেক রকমের ব্যাপার আছে। সেখানে কীটপতঙ্গের সাহায্যে হয়, পাখির সাহায্যে হয়, বায়ুর সাহায্যে হয়, জলের সাহায্যে হয়। সেই যে পরাগরেণুর স্থানান্তর, সেই স্থানান্তরের পরে এই গর্ভকেশর চক্রে গর্ভমুণ্ডে পড়বে, তার ফলে নিষেক সৃষ্টি হবে, সেখান থেকে ফল সৃষ্টি হবে। এই হচ্ছে মেন ব্যাপার, সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন। এবার কিভাবে এই ফল সৃষ্টি হয় বা কিভাবে স্থানান্তর হয়, রেণুগুলোর স্থানান্তর হয়, সেইটা, কারণ গাছ তো আর হাঁটতে পারে না, গাছের এই যে রেণু, গাছের যে এই যে পদার্থ নেকটার, সেগুলোকে আমরা কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তরণ করব, তার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই পরাগযোগ বলবে। এবার পরাগযোগ সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে পরাগযোগ কি? যেখানে আমাদের একই প্রজাতিভুক্ত বা একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের পরাগরেণুর স্থানান্তরকরণ, সেটাকে আমরা কি বলি? পরাগযোগ বলি, পরাগযোগ বা পলিনেশন বলি। এবার এই পরাগযোগকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটা কি বলছি? প্রথমটা হচ্ছে স্বপরাগযোগ। কি আছে? স্বপরাগযোগ, স্বপরাগযোগ। 2 নম্বরটা কি? ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ। যদি ইংরেজিতে বলতে হয় তাহলে এটা কি? স্বপরাগযোগটা কি? সেলফ পলিনেশন, নিজ সেলফ পলিনেশন। ইতর পরাগযোগ ক্রস পলিনেশন। তো স্বপরাগযোগে আমি আগে চলে আসি। স্বপরাগযোগকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি আছে? অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি। 1 নম্বর কি? 1 নম্বর অটোগ্যামি। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে গেইটোনোগ্যামি। অটোগ্যামি, গেইটোনোগ্যামি আমি জানবো, আর এদিকটা ইতর পরাগযোগের কোনো ভাগ নেই। তো আমি যদি দুটো উদ্ভিদ আঁকছি, দুটো উদ্ভিদকে আমি সবগুলো এক এক করে বলে দিচ্ছি। আমি দুটো উদ্ভিদ এঁকেছি, জাস্ট বোঝানোর জন্য বলছি।
1 নম্বর উদ্ভিদ আর 2 নম্বর উদ্ভিদ। এবার কিভাবে এই স্বপরাগযোগ ইতর পরাগযোগ এদের যে কি কি ভাগ সেগুলো আমি কি করে বুঝবো? অটোগ্যামি মানে কি? সেই ফুলের পরাগরেণু সেই ফুলেতেই পড়বে। একই গাছ অটোগ্যামি কি? এই এই একটা ফুল ছিল, এর পরাগরেণু এদিক ওদিক উড়ে 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 যা যে কোনো প্রকারে হোক আবার এই নিজের ফুলে পড়বে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অটোগ্যামি বলবো। তাহলে এই যে যদি আমি এটাকে 1 নম্বর দিই, তাহলে এই 1 নম্বরটা কি হচ্ছে? অটোগ্যামি। তাহলে এটা কি? অটোগ্যামি। এবারে গেইটোনোগ্যামি কি? একই গাছ হবে কিন্তু অন্য কোনো ফুল। ধরো এই একটা ফুল আছে এখানে, তাহলে এখান থেকে পরাগরেণু এখানে পড়ছে, 2 নম্বর ধরছি, তাহলে 2 নম্বরটা কি? গেইটোনোগ্যামি। তাহলে অটোগ্যামি কি? অটোগ্যামি কি? এই ফুলের পরাগরেণু আবার এই ফুলেই যাবে, সেটা হচ্ছে অটোগ্যামি। কিন্তু গেইটোনোগ্যামি কি হবে? একই গাছ হতে হবে, গাছটা কি? এই ফুলের পরাগরেণু সেই গাছের, একই গাছের অন্য কোনো ফুলে গিয়ে পড়লে সেটাকে আমি কি বলবো? গেইটোনোগ্যামি বলবো। এবারে আমি যদি ইতর পরাগযোগে চলে আসি, তাহলে এই 1 নম্বর ফুল বা 2 নম্বর ফুল এই গাছের কোনো একটা ফুলে গিয়ে পড়লে পরাগরেণু যদি পড়ে, তাহলে সেটাকে আমি কি বলবো? ইতর পরাগযোগ বলবো। সেটাকে আমি কি বলবো? ইতর পরাগযোগ বলবো। তাহলে এই ইতর পরাগযোগ কি হবে? 3 নম্বরটা। তার মানে আমি কি আসলাম কনক্লুশনে? কি? একই গাছ, একটা গাছ, দুটো গাছ। যদি এই গাছের কোনো ফুল থেকে পরাগরেণু সেই গাছে সেই ফুলেই পড়ে, তাহলে সেটাকে আমি কি বলবো? অটোগ্যামি। যদি একই গাছের কোনো ফুল থেকে পরাগরেণু বেরিয়ে সেই গাছের অন্য কোনো ফুলে পড়ে, সেটাকে আমি গেইটোনোগ্যামি বলবো। আর যদি এই গাছের ফুলের পরাগরেণু এই গাছের ফুলে পড়ে বা এই গাছের ফুলের পরাগরেণু এই গাছের ফুলে গিয়ে পড়ে, সেটাকে আমরা কি বলবো? ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বলবো। এবারে আমাদের পরীক্ষায় যেগুলো আসে যে স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা, সেগুলো বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে সুবিধা অসুবিধা আছে, সেটা আমি এবারে আলোচনা করব। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইতর পরাগযোগ ও স্বপরাগযোগ তাদের পার্থক্য বা তুলনা কিসের ভিত্তিতে? বাহকের প্রয়োজনীয়তা, নতুন বৈশিষ্ট্য, এদের ভিত্তিতে কি কি সুবিধা অসুবিধা হতে পারে সেগুলো দেখব। তো আমি প্রথমে স্বপরাগযোগে চলে আসি। স্বপরাগযোগে যদি আমি সুবিধা ধরি বাহকের প্রয়োজনীয়তার দিক থেকে, যদি আমি বলি সুবিধা কি হবে? সুবিধা কি? 1 নম্বর সুবিধা। তাহলে সুবিধা কি হবে? আর ইতর পরাগযোগে কি সুবিধা হবে? সুবিধা কি হবে? যদি স্বপরাগযোগ হয় তাহলে বাহকের দরকার আছে? কোনো বাহকের দরকার নেই, বাহকের কোনো প্রয়োজন নেই, কারণ স্বপরাগযোগে বাহকের দরকার নেই। সেই ফুলের পরাগরেণু সেই ফুলেই পড়বে। কি দরকার আছে বাহকের? কোনো কেরিয়ার দরকার নেই। আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যেতে তো বাহকের দরকার হবে। এখানে তো স্বপরাগযোগ করছে, তাহলে বাহকের কোনো প্রয়োজন নেই। বাহকের প্রয়োজন নেই, এটা হচ্ছে সুবিধা। এবার যদি আমি স্বপরাগযোগের অসুবিধা ধরি, এই বাহকের প্রয়োজনীয়তা থেকে অসুবিধা আমি ধরতেই পারি, তো সেটা কি হবে? এটা যা সুবিধা, তাহলে ইতর পরাগযোগে কি হবে? ইতর পরাগযোগে এই সুবিধাটাই অসুবিধা হবে। তাহলে ইতর পরাগযোগে অসুবিধা কি হবে? ইতর পরাগযোগে অসুবিধা কি হবে? অসুবিধা সেম অসুবিধা হবে। তাহলে ইতর পরাগযোগে বাহক যদি না হয় তাহলে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব হবে না। তাহলে বাহকের প্রয়োজন, অবশ্যই বাহকের প্রয়োজন। বাহকের প্রয়োজন ছাড়া ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়। তাহলে এটাই অসুবিধা, এটাই সুবিধা, এর কোনো বাহকের প্রয়োজন নেই। এবার যদি আমি এর অসুবিধা ধরি বাহকের প্রয়োজনীয়তার দিক থেকে, তাহলে বাহকের প্রয়োজনীয়তা নেই, এখানে কোনো বাহকের প্রয়োজনীয়তা নেই। এবার এদিকে এই সুবিধাটা কি হবে ইতর পরাগযোগে? যখনই তাহলে এই সুবিধাই অসুবিধা, আমি যদি নতুন বৈশিষ্ট্যর দিকে সুবিধা অসুবিধাতে চলে আসি, তাহলে নতুন বৈশিষ্ট্যর দিক থেকে অসুবিধাটাই বেশি।
তো স্বপরাগ যোগে কি কোনো নতুন বৈশিষ্ট্য আসবে? আসবে না, কারণ আমার এখানে ক্রস পলিনেশন হচ্ছে না। একই গাছের ফুলে একই গাছেই পড়ছে, একই পরাগরেণু, কোনো চেঞ্জ নেই, কোনো জেনেটিক বা রেণুর কোনো চেঞ্জ আসবে? আসবে না। তাহলে এখানে অসুবিধা কি? নতুন কোনো বৈশিষ্ট্যের বা নতুন বৈশিষ্ট্যের অপত্য তৈরি হবে না। আর যেটাই এর অসুবিধা সেটাই কি এর সুবিধা? তাহলে কি সুবিধাটা কি হবে? সুবিধা এর সুবিধা কি হবে? তাহলে এখানে কি নতুন বৈশিষ্ট্যের নতুন বৈশিষ্ট্য পাওয়া যায়। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট মনে করে রাখবে, যখন আমি ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ করছি তখন কি আমাদের বয়ে নিয়ে যেতে হচ্ছে, সেটা পাখির সাহায্যে হোক, পতঙ্গের সাহায্যে হোক, বায়ুর সাহায্যে হোক, জলের সাহায্যে হোক, আছে। তা যখনই বয়ে নিয়ে যেতে হবে তখন সমস্যাটা কি হবে? তখন নষ্ট হবে। তাহলে কি বাহকের প্রয়োজনীয়তা যদি আমি বলি অসুবিধা আর সুবিধা, ঠিক আছে, এটা তো সুবিধা বললাম, বাহকের প্রয়োজনীয়তা নেই। তাহলে আরেকটা সুবিধা কি? এখানে কিন্তু কোনো নষ্ট হয় না। কি নষ্ট হয় না? পরাগ রেণু নষ্ট হয় না। পরাগ রেণু নষ্ট হয় না, এখানে পরাগ রেণু নষ্ট হয় না। কিন্তু এখানে যেটা হয় যে আমাদের পতঙ্গ পরাগী, বায়ু পরাগী, জলপরাগী যখন পরাগ রেণু বয়ে নিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাবে, কারণ রাস্তাঘাটে পড়ে যাবে। তাহলে 2 নম্বর অসুবিধা কি? পরাগ রেণুর অপচয়, এই হলো ব্যাপার। এবার যদি আমি একটু অন্যরকম দিকে আসি, সেটা হচ্ছে এই স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ কারা ঘটাবে? স্বপরাগযোগ। স্বপরাগযোগ মানে নিজের মধ্যেই সব হবে। তাহলে উভলিঙ্গ ফুল ঝাড়া, শিম, টমেটো, এদের কি হবে? এদের কিন্তু এই স্বপরাগযোগ হবে, এদের স্বপরাগযোগ হবে। উভলিঙ্গ ফুলদের কি হবে? স্বপরাগযোগ হবে। তাহলে এই উভলিঙ্গ ফুলদের কি হবে? স্বপরাগযোগ। উভলিঙ্গ ফুলদের স্বপরাগযোগ হবে। স্বপরাগযোগ কাদের হবে? শিম, টমেটো, এদের কি হবে? স্বপরাগযোগ হবে, কারণ এরা কি? উভলিঙ্গ ফুল। আর যারা উভলিঙ্গ ফুল নয় তাদের ইতর পরাগযোগ হবে, একলিঙ্গ ফুল। তাহলে একলিঙ্গ ফুল কারা? উদাহরণ তাল, পেঁপে, তাহলে শিম আর টমেটো একলিঙ্গ, এই উভলিঙ্গ ফুল, মানে এদের মধ্যে স্ত্রী এবং পুরুষ একই অঙ্গে আছে। তাহলে অসুবিধা নেই, আমার তো দরকার নেই, আমার যখন আমি পেয়ে যাচ্ছি বাড়ির মধ্যেই সব, তাহলে আমি কেন অন্য জায়গায় যাব? কিন্তু এখানে তো এদের অপশানই নেই, এদের কোনো অপশান নেই। এরা হচ্ছে একলিঙ্গ ফুল, এদের নিতেই হবে, এদের তো অন্য কারো সাহায্য নিতেই হবে। তাহলে আমরা একটা কনক্লুশন আসতে পারি যে স্বপরাগী ফুল চাইলে ইতর পরাগযোগ করতে পারে। স্বপরাগী ফুলের কাছে অপশান আছে যে আমি নয় ইতর পরাগযোগ ঘটাবো, নয় স্বপরাগযোগ ঘটাবো, যদিও বেশিরভাগ স্বপরাগযোগই ঘটে। আর ইতর পরাগী ফুলের কাছে একটাই অপশান, ইতর পরাগী ফুল বলছি, আমাদের একলিঙ্গ ফুলের একটাই অপশান, সে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি তাকে ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ করতে হবে। কিন্তু স্বপরাগী ফুলে সেই অপশান নেই, দুটো অপশান আছে। সে চাইলে নিজের সাথেও ঘর সংসার করতে পারে, যেটাকে আমরা কি বলছি, অটোগ্যামি বা গেইটোনোগ্যামি। সে চাইলে ইতর পরাগযোগও করতে পারে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স, বেসিক অসুবিধা সুবিধা পরীক্ষায় আসে। কেন ইতর পরাগযোগ স্বপরাগের থেকে ভালো, কোন কোন দিক থেকে ভালো, কোন বিষয়ের উপরে ভালো, বা কেন অসুবিধা, ইতর পরাগযোগের অসুবিধাগুলি লেখো, ইতর পরাগযোগের সুবিধাগুলি লেখো। এই সুবিধা অসুবিধাগুলি কিন্তু পরীক্ষায় দেয়। এবার আমরা আলোচনা করছিলাম যে বায়ু পরাগী, পক্ষী পরাগী, জলপরাগী, তাহলে এরা কারা কারা এরকম বায়ু পরাগী, পক্ষী পরাগী, জলপরাগী হয়, সেটা এবার আমরা দেখব। এবারে আমরা আসব পরীক্ষার যেখান থেকে
শর্ট কোশ্চেন আসে, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যে এই যে পক্ষী-পরাগী, জলপরাগী, বায়ু-পরাগী, এদের বৈশিষ্ট্য কি, উদাহরণ কি? তাহলে আমি প্রথম এক এক করে চলে আসি। প্রথমে আছে কি বায়ু-পরাগী ফুল, কি কি আছে? ধান আর গম। ধান আর গম। তাহলে বায়ু-পরাগী হতে গেলে তার বৈশিষ্ট্য কি হবে? কোনো বইয়ের পড়ার দরকার নেই। ভাবো যে একটা বায়ু-পরাগী, বায়ুর সাহায্যে তার পরাগরেণুর স্থানান্তরণ ঘটবে, উড়ে যাবে, বা বায়ু হচ্ছে বাহক, বায়ু নিয়ে যাবে। তাহলে কি হতে হবে? প্রথম কথা হচ্ছে এর যে ফুলের পাপড়ি বা এগুলো কি বর্ণ বা গন্ধ থাকতে হবে? কোনো নেসেসারি নেই। তাহলে কি এক নম্বর কি আমি যদি বলি, তাহলে এখানে কি হবে? প্রথম কথা হচ্ছে হালকা হবে, হালকা হতে হবে। কি হালকা হতে হবে? অবভিয়াসলি পরাগরেণু। আর কি? উড়ে যাবে। তার মানে কি, যখন বায়ু পরাগী হবে তখন এর গন্ধ বর্ণ না থাকলেও চলবে, দরকার নেই তো, উড়েই তো যাবে। হালকা হতে হবে। এর মধু না থাকলেও চলবে, নেকটার, মকরন্দ বলা হয়, মকরন্দ না থাকলেও চলবে। যদি আমি জলপরাগী ফুলের দিকে আসি, কি কি আছে? পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা। পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা। একটা কথা বলে রাখি, জলে থাকলেই মানে যে জলপরাগী হবে, যেরকম পদ্ম, এগুলো কিন্তু ভুল একদম। জলে থাকা মানেই জলপরাগী এরকম নয়। তো পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা জলপরাগী। তো জলপরাগী হতে গেলে কি কি বৈশিষ্ট্য হবে? হালকা হতে হবে, হালকা হতে হবে, যাতে কি ভেসে থাকতে পারে, ভেসে থাকতে পারে। মকরন্দ না থাকলেও হবে। আর কি হবে? এইগুলো মকরন্দ আঠালো হবে, তাহলে আটকে যাবে তো। পতঙ্গ পরাগীর ক্ষেত্রে ইন্টারেস্টিং, পতঙ্গ পরাগী কিন্তু বেশি পরীক্ষায় আসে। কি আছে? তো পতঙ্গ পরাগীর দিক থেকে যদি আমি ধরি, তাহলে কি হবে? পতঙ্গ পরাগী, এগুলো আমি ভাগ করে দিই। পতঙ্গ পরাগীর দিক থেকে পতঙ্গ আকৃষ্ট হবে কিসে? তাহলে কি ফুলের পাপড়ি কালারফুল হতে হবে, তাই তো? ফুলটি রঙিন হতে হবে। 2 নম্বর কি? মকরন্দ গন্ধ যুক্ত হতে হবে, কারণ এগুলো তো আকৃষ্ট করবে না, এগুলোই তো আকৃষ্ট করবে। একটা পতঙ্গ সে কিসের জন্য যাবে, তার কি দায় পড়েছে? তাহলে এই ফুলটি রঙিন হতে হবে, সে রং দেখে যাবে, আকর্ষিত হবে। মকরন্দ গন্ধ হবে। আর রঙিন মানে কি? বর্ণহীন, বর্ণ থাকবে তাতে, বর্ণহীন হবে না। যেরকম এগুলো বর্ণহীন হলে চলবে, কিন্তু এখানে কিন্তু বর্ণ থাকতে হবে, ফুলটার কালার থাকতে হবে, তারপরে সে ছুটে ছুটে আসবে। তো কিসের লোভে সে আসবে? নেক্সট হচ্ছে পক্ষী পরাগী। তো পক্ষী পরাগীরও সেম গল্প, এগুলোই থাকবে। যে কি হবে? ফুলটি কালার, ফুলটি বর্ণ যুক্ত হবে। আর 2 নম্বর হচ্ছে মকরন্দ থাকবে। যদি 3 নম্বর বলি, সেটি পাখির খাদ্য হিসেবে ব্যবহৃত হবে এমন ফুল। পাখির খাদ্য হিসাবে ব্যবহৃত হবে। এই হচ্ছে মেন বিষয়, যে কোনটা। আচ্ছা, যেরকম আর যদি খুব কঠিন কোশ্চেন করে এরকম দিতে পারে, যে শামুকের সাহায্যে পরাগরেণু স্থান করা হয় তাকে কি বলা হয়? ম্যালিকোফিলি। এরকম আসে পরীক্ষায়, যদিও বইতে নেই, জাস্ট একটু দেখে রাখবে এক্সট্রা হবে। তাহলে কি বায়ু পরাগী ধান গম এর বৈশিষ্ট্য, জলপরাগী পাতা ঝাঁঝি পাতা শ্যাওলা বৈশিষ্ট্য, পতঙ্গ পরাগী আম সূর্যমুখী বৈশিষ্ট্য, পক্ষী পরাগী পলাশ শিমুল, আরও আছে মাদার। তাহলে কি লিখে যদি দিই, পলাশ শিমুল কি হবে? মাদার।
এখান থেকে আমি জোয়ারও লিখতে পারবো, ঠিক আছে। তো আমি বৈশিষ্ট্যগুলো আবার বলে দিচ্ছি একবার। তাহলে যারা বায়ু পরাগী তাদের হালকা হতে হবে, নাহলে উঠতে পারবে না। গন্ধ বর্ণ না থাকলেও চলবে, গন্ধহীন বর্ণহীন। মকরণ না থাকলেও চলবে, হালকা হতে হবে, ভেসে থাকতে পারে যাতে। মকরণ না থাকলেও চলবে, মকরণ আঠালো হবে না, কারণ আঠালো আটকে যাবে, যেতে পারবে না। সেম আমি বায়ু পরাগের ক্ষেত্রেও বলতে পারতাম আঠালো হলে হবে না। তারপরে আমার যেটা আছে পতঙ্গ পরাগী, পতঙ্গদের আকৃষ্ট করার জন্য ফুলগুলো রঙিন হতে হবে, মকরণ গন্ধযুক্ত হতে হবে। নেক্সট হচ্ছে পক্ষী পরাগী, ফুলটি বর্ণযুক্ত হতে হবে। ফুল কি দেখে আকৃষ্ট হবে? বর্ণ দেখে। গন্ধ তো থাকবেই, মকরণ থাকবে, আর পাখির খাদ্য হিসাবে ব্যবহৃত হবে। নেক্সট তাহলে অন্য পার্টে চলে যাই আমরা এবারে। তাহলে আমাদের একটা ফুল ছিল, আমরা তো ছোট থেকেই জানি যে ফুল থেকে ফল হয়, যে গাছে ফুল হয় সে গাছে ফল হয়। তো ফুল আমরা বুঝতে পেরেছি যে ফুল কিভাবে হচ্ছে, এবং ফুল থেকে কিভাবে পরাগরেণুর স্থানান্তরণ ঘটছে, কতভাবে স্বপরাগযোগ ইতর পরাগযোগ কারা হেল্প করছে সেগুলো দেখলাম, তাদের বৈশিষ্ট্য সেগুলোও দেখলাম। এবারে আমাদের যেটা হয়েছে যে পরাগরেণু আছে, আমাদের নিষেক আর নতুন উদ্ভিদ পর্যন্ত নিয়ে যেতে হবে জিনিসটাকে, শুধু তো ফল পর্যন্ত গেলে হবে না। তাহলে পরাগরেণু হলো, পরাগরেণু পেলাম, পরাগরেণুর গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ হচ্ছে, সেটা স্বপরাগযোগ হোক বা ইতর পরাগযোগ হোক বা আমাদের স্বপরাগযোগের যে ভাগগুলো অটোগ্যামি গেইটোনোগ্যামি সেইভাবে হোক, হলো। নেক্সট হচ্ছে গ্যামেট উৎপাদন। গ্যামেট অলওয়েজ এন হয়, গ্যামেট কি এন, গ্যামেট এন সংখ্যক হয়। তাহলে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন মানে এন প্লাস এন, তাহলে সমান সমান কি হবে 2n। এই 2nটাকেই আমরা কি বলি? জাইগেট বলি। 2nটাকেই আমরা কি বলি? জাইগেট বলি। এবং এই যে মিলন একে আমরা নিষেকও বলি। এবার ভ্রূণ তৈরি হলো, ভ্রূণ থেকে কি তৈরি হচ্ছে? ফল। ভ্রূণকে আমরা বলতে পারি বীজ, সরি এই যে ভ্রূণটা আছে এখান থেকে আমাদের কি আসছে? ফল। তারপরে কি আসছে? বীজ। বীজ থেকে কি আসছে? অঙ্কুরিত চারা গাছ। কি আসছে? অঙ্কুরিত চারা গাছ। তাহলে আমরা কি প্রপার একবার বুঝতে পেরেছি জিনিসটা আমরা কি পড়ার চেষ্টা করছি? তাহলে ফুল, যে ফুলটা আছে সেখান থেকে সেই ফুলের পরাগরেণু অন্য ফুলের বা একই ফুলের পড়লো, গর্ভমুণ্ডে পড়লো, তারপর গ্যামেট উৎপাদন হলো এন, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট এন 2n হয়ে গেল, জাইগেট সৃষ্টি হলো, তারপর ভ্রূণ, ভ্রূণ থেকে বীজ, বীজ থেকে ফল, ভ্রূণ থেকে ফল, ফল থেকে বীজ হচ্ছে, তারপর অঙ্কুরিত চারা গাছ সৃষ্টি হচ্ছে। এইভাবেই আমাদের নিষেক এবং নতুন উদ্ভিদের গঠন হচ্ছে বা নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে। পরীক্ষায় কিন্তু এই ছকটা দিতে পারে যে কিভাবে নিষেক ও নতুন উদ্ভিদ গঠন হয়, তাই একটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। 3 নম্বরে তো দিতেই পারে, সহজ কোশ্চেন করে নেবে। হ্যাঁ, দুটো পয়েন্ট আমি বলে দিই, দুটো পয়েন্ট আমরা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে নিষেক যখন 2n হয়, যেটাকে আমরা জাইগেট বলি, সেরকম 3n সবসময় শস্য নিউক্লিয়াস হয়, শস্য নিউক্লিয়াস। আর কি? ডিম্বাশয় থেকে ফল তৈরি হয়। কি হয়? এখানে লিখে দিচ্ছি, ডিম্বাশয় থেকে ফল তৈরি হয়। এই দুটো শর্ট কোশ্চেনে দিতে পারে, তাই বলে দিলাম যে 3n শস্য নিউক্লিয়াস আর ডিম্বাশয় থেকে ফল তৈরি হয়। তাহলে আমাদের পুরোপুরি এই পার্টটা শেষ হলো। নেক্সট যে পার্টটা আছে সেটা আমরা এবার করব। তো এবারে যে পার্টে আমরা আসবো সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি ও বিকাশ। তো আমরা ছোটবেলায় 9-এ পড়েছিলাম যে জীব কি, জড় কি, জীবের বৈশিষ্ট্য, জড়ের বৈশিষ্ট্য। তো জীবেদের কি বৃদ্ধি হয়, জড়ের বৃদ্ধি হয় না। যদিও কিছু পাহাড়েরও বৃদ্ধি হয়, ঠিক আছে, উচ্চতা বেড়ে যায়, কিন্তু পাহাড় জড়, কারণ পাহাড়ের প্রোটোপ্লাজমে বৃদ্ধি নয় সেই জন্য। এবং জীব যারা তাদের প্রোটোপ্লাজমে বৃদ্ধি হয়, তো ওই জন্য উল্লেখ করতে হয় যে প্রোটোপ্লাজমে বৃদ্ধি, তাহলে নাম্বারটা ঠিকঠাক দেয়, নাহলে কেটে দেয় মাঝে মাঝে। তো 9 পর্যন্ত ঠিক আছে, 10-এ যখন লিখতে গেলে একটু চেঞ্জ আনতে হবে। আমি এটা বলার চেষ্টা করছি বৃদ্ধি ও বিকাশ। বৃদ্ধি কি? আমাদের জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া, এটা আমরা পড়েছিলাম। তাহলে কি? জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া, জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি, সেটাকে আমরা বৃদ্ধি বলি। বৃদ্ধির বৈশিষ্ট্য কি হবে? আচ্ছা, একটা মানুষ যদি তার ওজন বেড়ে গেল, সে বড় হয়ে গেল, আবার ছোট হয়ে যায়? যায় না তো। তাহলে বৃদ্ধি কি? অপরিবর্তনশীল। বৃদ্ধি অপরিবর্তনশীল, বৃদ্ধি অপরিবর্তনশীল। 1 নম্বর বৈশিষ্ট্য আমি কি লিখব?
বৃদ্ধি অপরিবর্তনশীল। 1 নম্বর। 2 নম্বর, বৃদ্ধি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত। 3 নম্বর যদি আমি বলি, বৃদ্ধি স্থায়ী। কি হচ্ছে? বৃদ্ধি স্থায়ী। বৃদ্ধি তো অবভিয়াসলি স্থায়ী না। আর দশা কি আছে? বৃদ্ধির দশা আরে পড়েছিলাম, মাইটোসিস দশা মানে কি? কোষ বিভাজন হচ্ছে, বিভেদন হচ্ছে, সেগুলোই বৃদ্ধির দশা। এক্সট্রা আমি আর কিছু বলছি না। তাহলে বৃদ্ধি অপরিবর্তনশীল, বৃদ্ধি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত, বৃদ্ধি স্থায়ী। এবং এই বৃদ্ধির ফলে যে আমাদের যে দশাগুলো থাকে, কীরকম দশা? প্রথমে ভূমিষ্ঠ দশা, তারপরে শৈশব দশা, কৈশোর দশা, কিশোর দশা, তারপরে আসে কি যৌবন দশা, পরিণত দশা, বৃদ্ধ দশা। এইগুলো তো সব বৃদ্ধির জন্য হচ্ছে। তাহলে বৃদ্ধির ফলে বিকাশ হয়, বৃদ্ধির ফলে বিকাশ হয়, বিকাশের ফলে বৃদ্ধি হয় না, কিন্তু বৃদ্ধির ফলে বিকাশ। তাহলে কি বিকাশের কারণ কি? বৃদ্ধি, আর বৃদ্ধির ফলাফল কিন্তু বিকাশ। এটা কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কোশ্চেন দিতেই পারে যে বৃদ্ধির ফলাফল বিকাশ, সত্য মিথ্যা দিতেই পারে। তাহলে এই হচ্ছে ব্যাপার, বৃদ্ধির এই হচ্ছে ব্যাপার। বিকাশ কি? বিকাশ আমরা সেগুলোই বলবো যেগুলোই বৃদ্ধির ফলে বিভিন্ন সময়ের সাথে সাথে যে দশাগুলো আসছে, শৈশব দশা, কিশোর দশা, যৌবন দশা, পরিণত দশা, এগুলো আছে। তো এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। যেটা আমি বলছিলাম যে মানব যে বিকাশ সেটা বৃদ্ধির ফলে হচ্ছে, বৃদ্ধির ফলে আমাদের এই বিকাশ হয়। তাহলে বৃদ্ধির ফলাফল কি? বিকাশ। তো বিকাশকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। মানব বিকাশকে কি কি আছে? সদ্যোজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত আর বার্ধক্য দশা। আমি প্রথমে সদ্যোজাত আসি। সদ্যোজাত মানে কি? শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 2 বছর 2.5 বছর পর্যন্ত সদ্যোজাত বলতে পারি। তো সেই সময় কি হয়? তারা নতুন কিছু খুঁজতে চায়, আলো দেখলে তাকিয়ে থাকে, শব্দ শুনলে চমকে ওঠে। আর কি হয়? মানে মাতৃদুগ্ধ পান করতে চায়, নতুনভাবে চিনতে চায়, অচেনা মানুষকে চিনতে চায়। শৈশবকালে কি আসে? খেলাধুলো আমোদ প্রমোদের মধ্যে থাকে, একটু সৃজনশীলতা আসে বাচ্চাদের মধ্যে, খেলাধুলো করতে চায়, নিজেকে জানতে চায় আস্তে আস্তে, যেটাকে ওটাকে সবাইকে চিনতে পারে। বয়ঃসন্ধিকাল সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের নতুন নতুন বৈশিষ্ট্য, গোঁফ দাড়ি পরিলক্ষিত হয় ছেলেদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে তাদের যে জনন গ্রন্থি সেগুলো একটু পরিণত হয় এবং তাদের পুরুষদের গলার স্বর কর্কশ হয়, গম্ভীর হয়, মহিলাদের নম্র গলার স্বর হয়ে যায়। এরকম আছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন, যেগুলো আমাদের জনন হরমোন, ঠিক আছে, সেগুলো আমাদের কাজ করতে শুরু করে। বয়ঃসন্ধিকাল, এই সময় আমরা নতুন নতুন ডিসিশান নিতে বা সিদ্ধান্ত নিতে নেওয়ার চেষ্টা করি, নিজেকে বেশি কিছু মনে করে ফেলি। পরিণত দশাতে কি হয়? এই দশায় মোটামুটি পড়াশুনো শেষ করতে চায় বা শেষ করে ফেলে এবং বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এগুলোতেও ভর্তি হয়। অনেকে উচ্চাকাঙ্ক্ষা জন্মায় এই দশায়, অনেকে স্বনির্ভর হতে চায়, এইগুলো। আর বার্ধক্য দশাতে বেসিক্যালি যেটাই হয় যে সব কিছু শেষ, বার্ধক্য দশাতে এসে পৌঁছাচ্ছে, সেখানে কি নাতি নাতিদের সময় দিতে চায়, নিজেকে অবসর সময় একটুখানি ধর্মীয় ব্যাপারে একটু আলোচনা করতে চায়, জানতে চায়। আবার এই সময় একটুখানি শারীরিক অক্ষমতা আসে, চামড়া কুঁচকে যায়, তারপরে বাতের ব্যথা বা ওই যেসব শারীরিক সমস্যাগুলো সেগুলো কিন্তু দেখা যায়, চোখে কম দেখে, এইসব জিনিসগুলো কিন্তু এই বার্ধক্য দশায় দেখা যায়। তো বেসিক্যালি এরকম সিম্পল কোশ্চেন আসবে যেগুলো তোমরা জানো বা জেনেই আছো, জাস্ট একটু বয়সগুলো মনে রাখবে আর এটা মনে রাখবে যে বৃদ্ধির ফলে বিকাশ হয়, ব্যাস এইটুকু মনে রাখলেই হবে। তো আমাদের জীবনের প্রবণতা চ্যাপ্টারটা কমপ্লিট হলো। পরের দিন থেকে আমরা কি পড়বো? মেন্ডেলের যে চ্যাপ্টার সেটা আমরা পড়বো।